ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি এডুকেশন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একটি উপন্যাস ভিত্তিক। তিতাস একটি নদীর নাম, অদ্বৈত মল্লবর্মণের লেখা। এই উপন্যাসটি সম্বন্ধে আজকে আলোচনা করব। এই উপন্যাসের সব প্রশ্ন তো একবারে দেওয়া সম্ভব নয়, তাই প্রথমে কিছু প্রশ্ন নিয়ে আজকের আলোচনা। তো এই আলোচনায় যাওয়ার আগে আমরা লেখক পরিচিতি সম্বন্ধে জানবো, অর্থাৎ অদ্বৈত মল্লবর্মণ সম্পর্কে কিছু জানবো। ওনার জন্ম হচ্ছে 1914 সালের 1 জানুয়ারি। জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া মহাকুমার গোকর্ণ ঘাট। ব্রাহ্মণবাড়িয়া মহাকুমার গোকর্ণ ঘাট, এখানে তিনি জন্মগ্রহণ করেন। পিতা অধরচন্দ্র মল্লবর্মণ। অর্থ উপার্জনের তাগিদে 1934 খ্রিস্টাব্দ নাগাদ লেখক চলে আসেন কলকাতায়। সেখানে ত্রিপুরা নামক একটি মাসিক পত্রিকায় নিজের কর্মজীবন শুরু করেন। পরে 1937 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত পরিচালিত সাপ্তাহিক নবশক্তি পত্রিকার সহ সম্পাদক হিসেবে তিনি যোগ দেন। শুধু তাই নয়, আরও পরে 1945 খ্রিস্টাব্দে সাগরময় ঘোষের সহযোগিতায় তিনি দেশ পত্রিকায় চাকরি পান। মহম্মদী, নবযুগ প্রভৃতি পত্রিকাতেও সহ সম্পাদনার কাজ করেন। দৈনিক আজাদ পত্রিকাতেও তিনি সাংবাদিকতার কাজ করেন। যুক্ত হয়েছিলেন বিশ্বভারতীর সঙ্গেও। 1939 খ্রিস্টাব্দে তিনি কয়েকজন বন্ধুর সহায়তায় গঠন করেন চয়নিকা পাবলিশিং হাউস। 1950 খ্রিস্টাব্দে লেখক হঠাৎই যক্ষা রোগে আক্রান্ত হন এবং ওই রোগেই স্বল্প আয়ু অদ্বৈত মল্লবর্মণের মৃত্যু হয় 1951 খ্রিস্টাব্দের 16 এপ্রিল কলকাতার নারকেলডাঙ্গায়। তার মৃত্যুর 5 বছর পরে 1956 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল আজকের আলোচিত উপন্যাস তিতাস একটি নদীর নাম। এছাড়া তিনি উপন্যাস লিখেছিলেন সাদা হাওয়া 1942, রাঙামাটি 1943, আর এই তিতাস একটি নদীর নাম আমরা পড়লাম, সাল হচ্ছে 1956। এছাড়া ছোট গল্প লিখেছেন সন্তানিকা, কান্না, বন্দি বিহঙ্গ, স্পর্শদোষ, এগুলো। অনুবাদ করেছেন জীবন তৃষ্ণা 1949 অনুবাদ গ্রন্থ এটি। এরপর আমরা এই উপন্যাসেরই প্রশ্নোত্তর পর্বে যাব। শেষ পর্যন্ত অবশ্যই তোমরা ভিডিওটি দেখো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাতে চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো শুরু করছি প্রশ্নোত্তর পর্ব। প্রথম প্রশ্ন, তিতাস একটি নদীর নাম উপন্যাসটির রচয়িতা কে? অদ্বৈত মল্লবর্মণ। তিতাস একটি নদীর নাম উপন্যাসটি কবে প্রকাশিত হয়? কলকাতা পুঁথিঘর থেকে 1956 খ্রিস্টাব্দে। তিতাস একটি নদীর নাম ফরাসি ভাষায় অনুবাদ করেছেন কে? অধ্যাপক মলয় দত্তগুপ্ত। তিতাস একটি নদীর নাম এই উপন্যাসের নাট্যরূপ কে দিয়েছেন? উৎপল দত্ত। তিতাস একটি নদীর নাম উপন্যাসের চলচ্চিত্র রূপ দিয়েছেন কে? ঋত্বিক ঘটক। এই উপন্যাসের প্রচ্ছদ শিল্পী কে? রনেন আয়ন দত্ত। এই উপন্যাসের অধ্যায় সংখ্যা হচ্ছে 4টি। উপন্যাসের মূল পটভূমি কি? তিতাস নদী কেন্দ্রিক মালো সম্প্রদায়ের জীবন ও সংগ্রাম। মালো বলতে যারা জেলে সম্প্রদায়, তাদের জীবন ও তাদের জীবন সংগ্রাম সম্বন্ধে এই উপন্যাস। তিতাস নদী উপন্যাসে কি প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে? জীবন, জীবিকা, সুখ দুঃখ, ধ্বংসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। উপন্যাসটির প্রধান বিষয়বস্তু কি? নদী নির্ভর মানুষের জীবন সংগ্রাম, সামাজিক পরিবর্তন, ভাঙন, এইসব নিয়েই উপন্যাসের বিষয়বস্তু। মালো সম্প্রদায় কিভাবে জীবিকা নির্বাহ করত? মাছ ধরা, নদী কেন্দ্রিক পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করত। উপন্যাসে নদীর পরিবর্তনের প্রভাব কিভাবে ফুটে উঠেছে? নদী শুকিয়ে যাওয়ায় মালো সম্প্রদায়ের জীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। অর্থাৎ আমরা দেখতে পাবো একসময় যে তিতাস নদী শুকিয়ে যাচ্ছে, যার প্রভাবটা এসে পড়েছে মালো সম্প্রদায়ের উপর, তাদের জীবিকা নির্বাহের উপর, জীবন জীবিকার উপর তাদের সেই প্রভাবটা এসে পড়েছে, যার ফলে তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা উপন্যাসের শেষের দিকে এটি পাবো।
তিতাস একটি নদীর নাম উপন্যাসটির কয়টি অধ্যায়? আমরা আগে একটি কোশ্চেনই পড়ে এলাম, 4টি অধ্যায়। কি কি না, প্রথম অধ্যায় হচ্ছে তিতাস একটি নদীর নাম প্রবাসখণ্ড। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে নয়া বসত জন্ম মৃত্যু বিবাহ। তৃতীয় খণ্ডের নাম হচ্ছে রামধনু রাঙা নাও। চতুর্থ খণ্ডের নাম হচ্ছে দুরঙা প্রজাপতি ভাসমান। কিভাবে তিতাস বয়ে যায়? স্বপ্নের ছন্দে বয়ে যায়। উপন্যাসের নদীকে কিভাবে দেখা হয়েছে? জীবন্ত সত্তা হিসেবে। বিজয়া নদীর অবস্থান কোথায়? তিতাস থেকে 13 মাইল দূরে। গৌরাঙ্গ সুন্দরের বউ তার উঠোনে কি গাছ লাগিয়েছিল? একটি ডালিম গাছ। নিত্যানন্দের কয়টি ছেলে মেয়ে? একটি ছেলে ও একটি মেয়ে। তিতাস একটি নদীর নাম উপন্যাসে বধূ জমিলার স্বামীর নাম কি? ছমির মিয়া। টাকায় সব মালদের থেকে বড় কে? নয়ানপুরে বোধাই মালো। বোধাই মালোর পরিচয় দাও। নয়ানপুরের বোধাই মালো টাকায় সব মালদের চেয়ে বড়। বাড়িতে 4-5টা ঢেউ টিনের ঘর, 2টি ছেলে আছে, তারা রোজগারি লোক। বোধাই হাতির মতো মোটা ও কালো, শরীরেও হাতির মতো জোর। বড় বড় দিঘি ইজারা নিয়ে মাছে পোনা ফেলে, এটাই তার কাজ। তিতাস নদী কেমন? না, তিতাসের কুল জোড়া জল, বুক ভরা ঢেউ, প্রাণ ভরা উচ্ছ্বাস। মেঘনা পদ্মার বিরাট বিভীষিকা তিতাসের মধ্যে নেই। তিতাস শাহী মেজাজে চলে, তার সাপের মতো বক্রতা নেই, কৃপণের মতো কুটিলতা নেই। কৃষ্ণপক্ষের ভাটায় তার বুকের খানিকটা শুষিয়া নেয়, কিন্তু কাঙাল করে না। শুক্লপক্ষের জোয়ারের উদ্দীপনা তাকে ফুলায়, কিন্তু উদ্বেল করে না। জমির মিয়া কেমন লোক? জমির মিয়া হিসাবি লোক, কাউকে 1 পয়সা ঠকায় না। জোবেদ আলীর বাড়িতে মুন্সির কাজ করে কে কে? মুনিশের কাজ করে কে কে জোবেদ আলীর বাড়িতে? জোবেদ আলীর বাড়িতে মুনিশের কাজ করে হচ্ছে করম আলী আর বন্দে আলী। জোবেদ আলীর 4 জোড়া বলদ, অর্থাৎ 4 জোড়া বলদ আর 2 জোড়া ষাঁড় কে পার করেছিল, অর্থাৎ নদী পার এপার ওপার করিয়েছিল এই 4 জোড়া বলদ আর 2 জোড়া ষাঁড়কে কে কে? করম আলী আর বন্দে আলী। বন্দে আলীর স্ত্রীর হাতে কড়া পড়েছে কেন? না, পরের বাড়ি ধান ভানতে গিয়ে। করম আলীর বউ কি করে? লোকের বাড়ি বাড়ি কাঁথা সেলাই করে। তিতাসের তীর ছুঁয়ে কাদের বাড়িঘর? জেলেদের। তিতাসের নদীর তীরে কাদের বসবাস? মালদের বসবাস। কি কি দিয়ে মালদের সংসার? কি কি নিয়ে মালদের সংসার? এখানে মালো বানানটা ভুল আছে, ময়কা লয় ওকার হবে। আচ্ছা, কি কি নিয়ে তাদের সংসার? না, ঘাটে বাঁধা নৌকা, মাটিতে ছড়ানো জাল, উঠানের কোণে গাবের মটকি, ঘরে ঘরে চরকি, টেকো, তকলি, সুতা কাটার, জাল বোনার সরঞ্জাম, এসব নিয়েই মালদের সংসার। একটা জেলে বাড়িতে যা যা পাওয়া যায় সে সব কিছু নিয়েই হচ্ছে মালদের সংসার। গ্রামের দক্ষিণ পাড়াটা কাদের? মালদের। মালোপাড়াতে মাঘ মণ্ডলের ব্রত কবে পালন করা হয়? মাঘ মাসের শেষ তারিখে। মাঘ মণ্ডলের ব্রত কাদের জন্য? কেবল কুমারীদের উৎসব। দীননাথ মালোর মেয়ের নাম কি? দীননাথ মালোর মেয়ের নাম হচ্ছে বাসন্তী। মাঘ মণ্ডলের ব্রত কিভাবে পালন করা হয়? মাঘ মাসে 30 দিন তিতাসের ঘাটে স্নান করতে হয়। প্রতিদিন স্নানের শেষে বাড়িতে এসে ভাটফুল আর দুব্বা দলে বাঁধা ঝুটার জল দিয়ে সিঁড়ি পূজা করতে হয়। মন্ত্র পাঠ করা হয়, সেই মন্ত্রটা হলো লও লও সুরজ ঠাকুর লও ঝুটার জল, মাপিয়া জুখিয়া দিব সপ্ত আজল। এরপর কি করতে হয় না, তরুণ কলা গাছের মানে কচি কলা গাছ যেগুলো সেইগুলোর আর কি 1 হাত পরিমাপ লম্বা করে কাটা ফালি পাশে সরু শলাতে বেঁধে ভিত করা হয়। সেই ভিতের উপর গড়ে তোলা হয় রঙিন কাগজের চুয়ারি ঘর। আজকে ব্রত শেষে ব্রতনীরা সেই চুয়ারি মাথায় করে তিতাসের জলে ভাসাবে। অর্থাৎ যেদিন ব্রত শেষ হয় সেই দিন সেই যে চুয়ারিটা বানানো হলো সেটা তিতাসের জলে ভাসাতে হয়, এবং সঙ্গে সঙ্গে ঢোল কাশি বাজে, নারীরা গান গায়। তখন তিতাসের বুকে মাখনের মতো নরম মাটি কঠিন হয়ে ওঠে। কখন? হেমন্তকালে। বাসন্তীর চৌয়ারি কে বানিয়ে দিয়েছিল? কিশোর আর সুবল।
সুবলের বাবার নাম কি? গগনমালো। কিশোর সুবলের থেকে কত বছরের বড়? 3 বছরের বড়। সুবল আর কিশোরের শিক্ষকের কাকার নাম কি? বৈকুণ্ঠ চক্রবর্তী। তিতাস একটি নদীর নাম উপন্যাসে উল্লেখিত প্রবীণ জেলের নাম কি? তিলক চাঁদ। খালি তামুক খাইলে পেট ভরবো উক্তিটি কার? গৌরাঙ্গের। কিশোর ও সুবল যখন নৌকা অভিযানে বেরোলো তখন বাসন্তীর বয়স কত ছিল? 11 বছরের কুমারী কন্যা, অর্থাৎ তার 11 বছর বয়স ছিল। কিশোর ও সুবল নৌকা করে কোথায় যাবে? গায়ের নাম হচ্ছে সুখদেবপুর, খলার নাম উজানিনগরের খলা, মোড়লের নাম বাসিরাম মোড়ল, অর্থাৎ তার সুখদেবপুর গ্রামে যাবে। কিশোর সুবল যখন নৌকায় উঠলো তখন তাদের বিদায় দেবার জন্য কে কে গিয়েছিল নদী পাড়ে? একজন আধবুড়ি অর্থাৎ কিশোরের মা, বাসন্তীর মা আর বাসন্তী। আজকে কটা প্রশ্ন আমাদের যে প্রথম অধ্যায় রয়েছে সেই প্রথম অধ্যায়ের কিছুটা প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম অধ্যায় এখনো শেষ হয়নি, তার থেকে 47টা প্রশ্ন দেওয়া হলো। বাকি প্রশ্ন পরের পর্বে পাবে। আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখো এবং কেমন লাগলো অবশ্যই সেটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাতে চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের কোনো ভিডিওয়। থ্যাংক ইউ।